আসসালামু আলাইকুম। আমার নাম তৌফিক জোয়ারদার। মূলত আমি হেলথ পলিসি এবং হেলথ সিস্টেমস নিয়ে কাজ করি বা গবেষণা করি। আজকে মূলত এই বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই। হেলথ পলিসি বা হেলথ সিস্টেমস এর কথা আসলেই বা হেলথ এর কথা আসলেই আমাদের মাথায় সবসময় একটা হাসপাতালের চিত্র ফুটে ওঠে। সেই হাসপাতালে কিছু নার্স, কিছু ডাক্তার, কিছু রোগী। কেবলমাত্র এটাকেই আমাদের কাছে একটা স্বাস্থ্য ব্যবস্থা বা স্বাস্থ্যের চিত্র বলে মনে হয়। কিন্তু স্বাস্থ্য কেবলমাত্র চিকিৎসা নয়, এর বাইরেও অনেক কিছু আছে। যেমন ধরা যাক একটা মিনিস্ট্রি অফ হেলথে, হুম? একটা স্বাস্থ্য মন্ত্রণালয়তে কিভাবে সিদ্ধান্ত গ্রহণ হবে? এটা কিন্তু কোনো ক্লিনিক্যাল ডিসিশন না। এটা কোনো আম চিকিৎসার বিষয় না। কিন্তু এটা কিন্তু সারা দেশের স্বাস্থ্যের উপরে তার একটা আম ভূমিকা আছে। তারপরে ধরা যাক একটা ওষুধ সেন্ট্রাল যেই রিপোজিটরি বা সেন্ট্রাল যেই ডিপো থাকে সেখান থেকে একটা উপজেলা পর্যায়ে কিভাবে যাবে? এটাও কিন্তু একজন চিকিৎসার সাথে সরাসরি এটার সম্পর্ক নেই। কিন্তু দেখা যাচ্ছে যে এটার খুব জরুরি ভূমিকা আছে স্বাস্থ্য ব্যবস্থার উপরে। তারপরে ধরা যাক যে একটা আম আম গ্রামে একজন বয়স্ক মানুষ আম হার্ট ডিজিজে ভুগছেন এবং তার একটা কমিউনিটির কেয়ারের মধ্য দিয়ে তাকে হয়তো সেবার ব্যবস্থা করা হচ্ছে। তো এই যে একটা কমিউনিটিতে তার সেবার ব্যবস্থা করা, তার যেন বেড সোর হয়ে না যায়, অর্থাৎ পিঠে ঘা না হয়, এই বিষয়গুলো দেখার একটা ব্যবস্থা যদি আমরা করতে পারি, এটাও কিন্তু ঠিক হাসপাতালের সেবা না এবং এই সেবাটাও কিন্তু কোনো ডাক্তার বা নার্স দিচ্ছে না। আমরা একটা ভিন্ন পদ্ধতিতে সেই সেবাটার একটা অ্যারেঞ্জমেন্ট, একটা ব্যবস্থা আমরা করছি। সেটাও কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার আলোচ্য বিষয়। ধরা যাক আমাদের দেশে মাতৃমৃত্যুর হার অনেক বেশি। একটা মা কিভাবে হাসপাতালে যাবে? সেটার কিন্তু একটা সাংস্কৃতিক ডাইমেনশন আছে। অর্থাৎ এই যে সিদ্ধান্ত নেওয়া যে আমি একটা মাকে কোন পরিস্থিতিতে সেবার জন্য বাড়ির বাইরে আমি পাঠাবো। দ্বিতীয় যে সিদ্ধান্ত যে আমি ঠিক আছে আমি সিদ্ধান্ত নিলাম মাকে আমি হাসপাতালে নিয়ে যাব। তো এই যে নিয়ে যাওয়ার পথের যেই একটা ধকল, সেই রাস্তা ঠিক আছে কিনা, সেখানে একটা ভালো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে কিনা। তারপরে হাসপাতালে পৌঁছালো সেখানেও কিন্তু কিছু বিষয় থাকে যে আমি ডাক্তার পাবো কিনা, নার্স পাবো কিনা, মিডওয়াইফ পাবো কিনা। তো এই যে দেখা যাচ্ছে যে এর মধ্যে কিন্তু এই যে বিভিন্ন জায়গায় আমাদের দেরিটা হয়, এই দেরির কারণেই কিন্তু মাতৃমৃত্যুটা হয়। অথচ এই দেরির পিছনে ৩ নম্বর দেরি যেটার কথা বললাম হাসপাতালে গিয়ে, তার আগ পর্যন্ত যে ঘটনাগুলো ঘটে, সিদ্ধান্ত নেওয়ার দেরি, তারপরে রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার দেরি, এগুলো কিন্তু কোনোটাই ঠিক সরাসরি স্বাস্থ্য ব্যবস্থার সাথে সরাসরি সম্পৃক্ত নয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের স্বাস্থ্য কেবলমাত্র হাসপাতালে কি সেবা সে পাচ্ছে, সেখানে ডাক্তার আছে কিনা শুধুমাত্র এই বিষয়গুলোর সাথে জড়িত নয়। এর বাইরেও অনেক ইস্যু আছে, অনেক বিষয় আছে যেটা আসলে স্বাস্থ্য ব্যবস্থার আলোচনায় খুব গুরুত্বপূর্ণ স্থান দখল করে। তো এই বিষয়গুলো নিয়ে ১ম আসলে আলোচনা শুরু হয়, আম আলোচনা অনেকদিন ধরেই শুরু হয়েছে। কিন্তু ১৯৭০ এর দশকে হেলথ সার্ভিসেস রিসার্চ বলে একটা ফিল্ড তৈরি হয়। সেই ফিল্ডে আসলে ১ম স্বাস্থ্য ব্যবস্থার নানা দিক নিয়ে আলোচনা শুরু হয়। কিন্তু ১৯৮০ দশকে মানুষ বুঝতে পারে যে এটা কেবলমাত্র হাসপাতালের সেবা দেওয়ার বিষয় নয়। এখানে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। গভর্নেন্স এর বিষয় আছে, দুর্নীতির বিষয় আছে এবং আম আ আরো অনেক 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 বিষয় আছে স্বাস্থ্য ব্যবস্থার যেগুলো কিন্তু পরস্পরের সাথে ইন্টারেকশন করে একটা কমপ্লেক্স সিস্টেমে। অর্থাৎ কমপ্লেক্স অ্যাডাপটিভ সিস্টেম আমরা যেটা বলি, সেরকম একটা সিস্টেম আছে এবং এটাকে না বুঝলে আসলে শুধু একটা জায়গায় আমি ডাক্তারের সংখ্যা বাড়িয়ে দিলাম কি নার্সের সংখ্যা বাড়িয়ে দিলাম, ডাক্তারকে ট্রেন আপ করলাম, এভাবে আসলে সমস্যার সমাধান হয় না। তো এই চিন্তাভাবনা থেকেই কিন্তু ৯০ এর দশকে একটা ফিল্ড আসলে আস্তে, আস্তে গড়ে উঠতে থাকে। সেটাকেই বলে হেলথ পলিসি অ্যান্ড সিস্টেমস রিসার্চ। এই ফিল্ডটা আরকি HPSR। ১৯৯৩ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আ দুঃখিত, বিশ্ব ব্যাংকের একটা রিপোর্ট প্রকাশিত হয়। আম ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট যেটা, সেখানে টপিকটা ছিল হচ্ছে ইনক্রিজিং ইন ইনভেস্টিং ইন হেলথ। ইনভেস্টিং ইন হেলথ অর্থাৎ স্বাস্থ্যের আমাদের ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। তো দেখা যাচ্ছে ইনভেস্টমেন্ট কিন্তু আম ডাক্তার বাড়ায় না। এটা বাড়ায় হচ্ছে রাষ্ট্র। অর্থাৎ অর্থনীতিবিদরা এই ব্যাপারে সিদ্ধান্ত নেন।
যারা বাজেট প্রণয়ন করেন তাদের এখানে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে। তার মানে তখন থেকে কিন্তু আস্তে আস্তে মানুষ বোঝা শুরু করে যে স্বাস্থ্য আসলে কেবলমাত্র, এর আগ পর্যন্ত একটা ধারণা ছিল যে স্বাস্থ্য হচ্ছে আসলে একটা একটা খরচের খাত। অর্থাৎ এখানে আমার খরচ হয়ে যাবে। অনেক টাকা আমাকে বরাদ্দ করতে হবে, এটা খরচ হয়ে যাচ্ছে। কিন্তু সেই সময় থেকে এই পাবলিকেশনের পর থেকে মানুষ বুঝতে শুরু করে যে স্বাস্থ্য আসলে একটা ইনভেস্টমেন্ট। কারণ স্বাস্থ্য অন্য খাতে যেমন টাকা দিলে সেই টাকাটা কিন্তু খরচ হয়ে যায়। কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে যেটা হয়, আপনি যদি এখানে ইনভেস্ট করেন, এখানে যদি আপনি ব্যয়ের বরাদ্দ বাড়ান, তাহলে এটা মানুষকে সুস্থ রাখবে। সুস্থ মানুষ সেবা ভালো দিতে পারবে, সুস্থ মানুষ কাজ ভালো করতে পারবে, সুস্থ মানুষের মস্তিষ্ক ভালো কাজ করবে এবং ইভেনচুয়ালি তারা একটা প্রোডাক্টিভ পপুলেশন গ্রুপ হিসেবে গড়ে উঠবে এবং তারা রাষ্ট্রের, সমাজের, জাতির উন্নয়নেও ভূমিকা রাখতে পারবে। তাহলে দেখা যাচ্ছে আমি যদি স্বাস্থ্য খাতে যেই বরাদ্দটা আমি যদি বাড়াই, সেটা একটা ইনভেস্টমেন্ট হিসেবে আবার আমাকেই আম সমৃদ্ধ করবে। আমারই উপকারে লাগবে, আমারই কাজে লাগবে। এই ধারণাগুলো কিন্তু তখন থেকে তৈরি হয়। ২০০০ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে রিপোর্ট, ওয়ার্ল্ড হেলথ রিপোর্ট, সেটা পাবলিশড হয় যে ইমপ্রুভিং পারফরম্যান্স নামে একটা রিপোর্ট পাবলিশ হয়। এটাকেই সাধারণত স্বাস্থ্য ব্যবস্থাকে কেন্দ্র করে যেই সুসংবদ্ধ আলোচনা, তার একটা সূত্রপাত হিসেবে দেখা যায়। এরপরে ২০১০ সালে আম একটা কনফারেন্স হয় যে ফার্স্ট গ্লোবাল সিম্পোজিয়াম ইন হেলথ সিস্টেমস রিসার্চ। আমি নিজেও সেখানে অংশগ্রহণ করেছিলাম। আম সেই কনফারেন্স থেকে মূলত আসলে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে, এই বিষয় নিয়ে যারা পড়াশোনা করেন, পড়ান, গবেষণা করেন, তাদের একটা কমিউনিটি গড়ে ওঠে। ২০১২ সালে এই কমিউনিটিটা আত্মপ্রকাশ করে প্রাতিষ্ঠানিকভাবে। তার নাম হয় হেলথ সিস্টেমস গ্লোবাল। বাংলাদেশ থেকে আমি ১ম এটার আম আম বোর্ড মেম্বার হয়েছি। আমি এখনো এটার বোর্ড মেম্বার আছি। ২০২৬ পর্যন্ত আমি থাকবো। ২০২২ থেকে আমি আছি। ২০২৬ এ আমরা আম আ পর্যন্ত থাকবো, যদি না এরপরে আবার এটা রিনিউ হয় বা এটা একটা ইলেকশনের মধ্য দিয়ে হয়। সারা পৃথিবীর হেলথ সিস্টেমস নিয়ে যারা কাজ করেন তাদের আম আ তাদের ভোটে এটা নির্ধারিত হয়। কাজেই তখন দেখা যাবে যে এটা আরো রিনিউ হয় কিনা। বাট ২০২৬ পর্যন্ত আমি সেখানে আছি। আম ২০১২ সালে একটা যে রিপোর্ট বের হয়, যেটার নাম হচ্ছে WHO র ১ম হেলথ সিস্টেমস রিলেটেড একটা রিপোর্ট। এটার নাম হচ্ছে আম আম চেঞ্জিং মাইন্ডসেট। এখানে তারা স্বাস্থ্য ব্যবস্থাকে একটা জিপিএস এর সাথে তুলনা করেন। জিপিএস এ কি হয়? যে আমি একটা জায়গায় যেতে চাই, আমি কোন জায়গায় আছি আগে সেটা আমাকে নির্ধারণ করতে হয়। আমি কোথায় আছি? হ্যাঁ, এটা হচ্ছে আমার স্বাস্থ্য ব্যবস্থার বর্তমান অবস্থা। এটা বোঝাটাও কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা বিষয়ক গবেষণার একটা অংশ। তারপরে আমার নির্ধারণ করতে হয় যে আমার অবজেক্টিভটা কি? আমি এখান থেকে কোথায় যেতে চাই? হ্যাঁ, সেটাও কিন্তু জিপিএস এ আমার ঠিক করে দিতে হয়। তারপর জিপিএস আমাকে যেটা করে যে আমার পথটা দেখায় যে ঠিক আছে, তুমি এই পথে গেলে তোমার এত সময় লাগবে, ওই পথে গেলে তোমার এত সময় লাগবে, কিন্তু তোমার খরচটা হয়তো একটু কম হবে, কিন্তু সময়টা একটু বেশি লাগবে। এরকম নানা অপশন আমাকে দেয়। স্বাস্থ্য ব্যবস্থা বিষয়ক যে গবেষণা, সেখানেও ঠিক এই ঘটনাটি ঘটে। অর্থাৎ আমি কোথায় আছি, আমার নিডস অ্যাসেসমেন্ট করে সেটা বোঝা এবং আমি কোথায় যেতে চাই সেটার ব্যাপারে আমার অবজেক্টিভ সেট করা, সেটা সম্পর্কে বোঝা, স্টেক হোল্ডারদেরকে চেনা এবং এরপরে সেই রাস্তায়, সেখানে পৌঁছানোর রাস্তাটা নিয়ে আমরা গবেষণা করি। সেখানে পৌঁছানোর রাস্তা নিয়ে আমরা চিন্তা ভাবনা করি। এটাই হচ্ছে মূলত স্বাস্থ্য ব্যবস্থার সাথে একটা জিপিএস এর মিল। তাহলে হেলথ পলিসি এন্ড সিস্টেমস রিসার্চ এটা কি? এখানে আসলে এটার দুটো, আসলে এটা একটা ইন্টারডিসিপ্লিনারি একটা ফিল্ড। এখানে কেউ যদি মনে করে যে এটা কেবলমাত্র ডাক্তারদের আলোচ্য বিষয়, ভুল। এখানে ইকোনমিক্স, সোশিওলজি, অ্যানথ্রোপোলজি, পলিটিক্যাল সায়েন্স, জনস্বাস্থ্য বা পাবলিক হেলথ, এপিডেমিওলজি বা রোগতত্ত্ব, এরা সবাই মিলে কিন্তু সিদ্ধান্ত গ্রহণের যেই একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি নিয়ে আলোচনা করে, গবেষণা করে। কাজে এটাকে কেবলমাত্র ডাক্তারদের বিষয় হিসেবে মনে করার কোনো কারণ নেই। এখানে ডাক্তারদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আম কিন্তু সেটাই সব নয়। এখানে সবার একটা সম্মিলিত প্রচেষ্টা এখানে থাকে। আম এখানে আমার বুঝতে হবে যে স্বাস্থ্য ব্যবস্থা আসলে কোনো ডিসিপ্লিন দ্বারা নির্ধারিত নয়। অর্থাৎ যেটা বলা হচ্ছে যে আপনি যদি অ্যানথ্রোপোলজিস্ট হন, আপনার অ্যানথ্রোপোলজিক্যাল রিসার্চই করতে হবে। হ্যাঁ? আপনি যদি উম আ যেই বিষয়ে আপনি পড়াশোনা করেছেন, আপনি যদি সাইকোলজি নিয়ে পড়াশোনা করেন, সেই সাইকোলজিক্যাল থিওরি নিয়ে। ইকোনমিস্ট হলে ইকোনমিস্টদের মতো করে আপনি ইকোনমিস্টদের যেসব থিওরি আছে সেগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। কিন্তু হেলথ পলিসি অ্যান্ড সিস্টেমস রিসার্চ একটা কম্পোজিট ডিসিপ্লিন। এখানে আসলে আপনার রিসার্চ কোয়েশ্চেন কি সেটার উপর নির্ভর করছে
যে আপনি আসলে কি ধরনের গবেষণা করবেন। আপনার রিসার্চ কোয়েশ্চেনের অ্যান্সার যদি ডিমান্ড করে যে আপনাকে একটা অ্যানথ্রোপোলজিক্যাল বা নৃতাত্ত্বিক গবেষণা করতে হবে, আপনি নৃতাত্ত্বিক গবেষণা করবেন। যদি এখানে হেলথ ইকোনমিক্স রিলেটেড একটা রিসার্চ কোয়েশ্চেন থাকে, তাহলে আপনাকে ইকোনমিক রিসার্চ করতে হবে। এবং এগুলো করার পরে আপনাকে পলিসিকে ইনফ্লুয়েন্সও করতে হয়। এটাও আমার কিন্তু হেলথ পলিসি এন্ড সিস্টেমস রিসার্চের আরেকটা বৈশিষ্ট্য। হেলথ পলিসি এন্ড সিস্টেমস রিসার্চের দুটো গোল, মানে এটা একই সাথে আমার সিস্টেমকে এক্সপ্লেইন করে, অর্থাৎ আমার সিস্টেমে কি আছে, কোথায় সমস্যা আছে, এবং সেই সাথে এটাকে আমি কিভাবে পরিবর্তন করব, হাউ টু চেঞ্জ ইট, সেটা নিয়েও এটা কথা বলে। এই জন্য এটা খুব মানে অ্যাকশন ওরিয়েন্টেড একটা ডিসিপ্লিন বা একটা অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্ড। এখানে কেবলমাত্র আমরা কেবলমাত্র একটা জিনিস আন্ডারস্ট্যান্ডই করি না, যে আমরা কি অবস্থায় আছি এটা বুঝলাম আমি তাত্ত্বিকভাবে এবং তারপরে আমার কাজ শেষ, ব্যাপারটা ঠিক সেরকম না। হেলথ সিস্টেমস এর ক্ষেত্রেও আমাকে হেলথ সিস্টেমসে আমার কি আছে এবং কিভাবে এটা অপারেট করে সেটা বুঝতে হবে, এবং কিভাবে এটাকে আরো শক্তিশালী করা যায় সেটা নিয়েও আমাকে গবেষণা করতে হবে। একইভাবে আমি যদি একটা পলিসি নিয়ে চিন্তা করি, পলিসি এজেন্ডা কিভাবে তৈরি হয়, এজেন্ডা কিভাবে সেট হয়, আম, কার এখানে ক্ষমতা বেশি ইত্যাদি, এই জিনিসগুলো যেমন বুঝতে হয়, ঠিক একইভাবে এই পলিসিকে আমি কিভাবে আরো উন্নত করতে পারি, স্বাস্থ্যনীতিকে আমরা কিভাবে আরো সমৃদ্ধ করতে পারি, সেটা নিয়েও কিন্তু গবেষণা হয়। অর্থাৎ গবেষণাটা কেবলমাত্র তাত্ত্বিক গবেষণা নয়, এইচপিএসআর এর যে ফিল্ডটা, বরং এখানে আমাকে পরিস্থিতির উন্নয়নের জন্য আমরা কিভাবে কাজ করতে পারি সেটাও খুব গুরুত্বপূর্ণ। এখানে এই স্লাইডে দেখা যাচ্ছে যে স্কোপ অফ হেলথ পলিসি এন্ড সিস্টেমস রিসার্চ, আমরা বাম দিকে দেখতে পাচ্ছি যে এখানে একটা হেলথ সিস্টেমস নিয়ে গবেষণা হয়, এবং ডান দিকে হেলথ পলিসি নিয়ে গবেষণা হয়, এবং এটা গ্লোবাল এবং ন্যাশনাল ফোর্স, মানে জাতীয় এবং আন্তর্জাতিক যেই আম, আহ, ক্ষমতার কেন্দ্রগুলো আছে, পাওয়ার হাউসগুলো আছে, সেগুলো নিয়েও কিন্তু আমাদের চিন্তা করতে হয়। আর হেলথ সিস্টেমস বলতে আমরা কেবলমাত্র একটা হাসপাতালকে বুঝি না, এখানে হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুটোকেই বুঝি। হার্ডওয়্যার বলতে এখানে স্ট্রাকচার, অর্থাৎ একটা বিল্ডিং হতে পারে, একটা অর্গানাইজেশন হতে পারে, এগুলোকে যেমন বুঝি, তেমনি কিছু সফটওয়্যার, অর্থাৎ সফটওয়্যার বলতে কম্পিউটার সফটওয়্যার না, কিন্তু এটা মানে হচ্ছে আমার কিছু বিষয় যেগুলোকে আমরা অনেক সময় চোখে দেখতে পারি না, এরকম কিছু বিষয় থাকে। যেমন প্রসেস, একটা পদ্ধতিগতভাবে আমার পদ্ধতিটা কি, কি পদ্ধতিতে আমার আম, আমার একটা স্বাস্থ্য ব্যবস্থা রান করছে। এই পদ্ধতিটা কিন্তু কোনো চেহারা নেই, এটা আপনাকে ডেসক্রাইব করতে হবে, এটা আপনাকে মুখে বললে হবে না। হ্যাঁ, তারপরে সম্পর্কগুলো, আমার একজন রোগীর সাথে ডাক্তারের সম্পর্ক কি, কমিউনিকেশন কিভাবে হয়, ভ্যালুজ এন্ড নর্মস কি, এগুলো বোঝার বিষয় থাকে। আর এদিকে হেলথ পলিসির মধ্যে আমাদের অনেক সময় মনে হয় যে পলিসি মানে হচ্ছে এক টুকরো কাগজ যেখানে ভালো ভালো কথা লেখা থাকে, কিন্তু বিষয়টা আসলে সেরকম না। এখানে কন্টেন্ট, আমাকে কন্টেন্ট, এটাকে বলে কন্টেন্ট, কন্টেন্টের সাথে সাথে যারা এটাকে বাস্তবায়ন করবেন অথবা এটা বাস্তবায়ন করতে বাধা দিতে পারেন, তাদের, এটাকে বলে অ্যাক্টর, অ্যাক্টরদের পাওয়ার, তাদের পলিটিক্স, এগুলোকে বুঝতে হয়, তাদের প্রাতিষ্ঠানিক অবস্থানকেও আমলে নিতে হয়। হ্যাঁ, তো এরকম অনেক বিষয় থাকে। আমাদের মাথায় রাখতে হবে যে হেলথ পলিসি এন্ড সিস্টেমস রিসার্চ কি নয়, হোয়াট ইট ইজ নট, এটাও আমাকে বুঝতে হবে। এটা কোনো ক্লিনিক্যাল বা বেসিক রিসার্চ, বেসিক সায়েন্স রিসার্চ নয়। এটা কেবলমাত্র ইকোনমিক রিসার্চ না, এবং এটা কেবলমাত্র ডিজিজ ফোকাস না, এখানে আরো অনেক বিষয় নিয়ে কথা বলার বিষয় এখানে রয়ে গিয়েছে। এই ডায়াগ্রামে আমরা দেখতে পারি যে এই যে এই অংশটা যেখানে হেলথ পলিসি এবং হেলথ সিস্টেমস, এইটা মিলেই মূলত এই দুটো বৃত্তই আসলে হেলথ পলিসি এবং সিস্টেমস রিসার্চের বৃত্ত। এর বাইরে সাব ইন্ডিভিজুয়াল লেভেলে, অর্থাৎ বায়োমেডিক্যাল যে রিসার্চটা হয় ল্যাবরেটরি কেন্দ্রিক, সেটা কিন্তু আসলে হেলথ পলিসি বা হেলথ সিস্টেমস রিসার্চ না। তারপরে ক্লিনিক্যাল এবং বিহেভিয়ারাল রিসার্চ যেটা হয় হাসপাতালগুলোতে হয়, আমাদের যারা এমএস বা এমডি পরীক্ষার্থী থাকেন, তারা সাধারণত যে গবেষণাগুলো করেন তার বেশিরভাগই কিন্তু হেলথ পলিসি এন্ড সিস্টেমস রিসার্চের মধ্যে পড়ে না। তবে হ্যাঁ, কিছু ওভারল্যাপ আছে। কেউ যদি হেলথ পলিসি এবং সিস্টেমস রিসার্চ সংক্রান্ত গবেষণা বেছে নেন, অর্থাৎ এই অংশটা বেছে নেন, হ্যাঁ, তাহলে সেটা কিন্তু আবার এইচপিএসআর এর মধ্যে পড়তে পারে, অর্থাৎ সামান্য কিছু ওভারল্যাপ আছে। পপুলেশন হেলথ রিসার্চ, অর্থাৎ যারা পাবলিক হেলথের গবেষণা করেন, পাবলিক হেলথের সব গবেষণাও কিন্তু হেলথ সিস্টেমস এর মধ্যে পড়ে না, এখানেও কিছু ওভারল্যাপ আছে। মূলত এই দুটো বৃত্তের মধ্যে, অর্থাৎ হেলথ পলিসি রিসার্চ এবং হেলথ সিস্টেমস রিসার্চকেই আমরা হেলথ পলিসি এন্ড সিস্টেমস রিসার্চের মধ্যে রাখি। সেটাকে আবার তিন ভাগে ভাগ করা যায়, মাইক্রো, ম্যাক্রো এবং মেসো। সেটা আমরা একটু পরে দেখব, আর একটু পরে কয়েকটা স্লাইড পরে আমরা সেটা দেখতে পাবো। তো হেলথ সিস্টেমস কাকে আমরা বলি, আমরা যে হেলথ সিস্টেমস রিসার্চ বলছি, তো হেলথ সিস্টেমসটা আসলে কি? এটা হচ্ছে অল অর্গানাইজেশনস, সব প্রতিষ্ঠান, মানুষ এবং কার্যক্রম যার প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে টু প্রমোট, রেস্টোর অর মেইনটেইন হেলথ।
হ্যাঁ, এর মধ্যে অনেক রকমের ফ্রেমওয়ার্ক আছে। যারা একটু স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সামান্য পড়াশোনা করেছেন, তারা WHO বিল্ডিং ব্লকের কথা জানেন। ৬ টা ওখানে ৬ টা বিল্ডিং ব্লক আছে। আমরা দেখব। তো এর বাইরেও কিন্তু আরো অনেক ফ্রেমওয়ার্ক আছে, এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ WHO বিল্ডিং ব্লক অনেকটা ওই যে স্বল্পবিদ্যা ভয়ঙ্করীর মতো হয়ে যায়। অনেকে বলে, "আরে জানি তো হেলথ সিস্টেমস এর কি আছে? ৬ টা বিল্ডিং ব্লক আছে, আই নো ইট।" কিন্তু এটা জাস্ট ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ফ্রেমওয়ার্কস মানুষকে বোঝানোর জন্য। কিন্তু এখানে আরো অনেক ফ্রেমওয়ার্ক আছে। কন্ট্রোল নব ফ্রেমওয়ার্ক আছে যেটা ওয়ার্ল্ড ব্যাংক ইউজ করে। সিস্টেমস থিংকিং ফ্রেমওয়ার্ক আছে, ডায়নামিক্স ফ্রেমওয়ার্ক আছে। এরকম আরো অনেক ফ্রেমওয়ার্ক। এখানে কিছু ছবি দেয়া আছে যেটা কালক্রমে আসলে এই ইয়েটা অগ্রসর হয়েছে। আমরা দেখেছি যে এখানে কিছু ফ্রেমওয়ার্ক আছে। এটা কন্ট্রোল নব ফ্রেমওয়ার্ক, এটা হেলথ সিস্টেমস ফ্রেমওয়ার্ক, তারপরে আম, আরো আরো অনেক ফ্রেমওয়ার্ক আসলে। এটা এটা হচ্ছে সেই বিখ্যাত আম, ৬ টা বিল্ডিং ব্লকের ফ্রেমওয়ার্ক। উপরে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সিস্টেমস থিংকিং ফ্রেমওয়ার্ক। এরকম আরো নানা ফ্রেমওয়ার্ক এখানে আছে। আর হেলথ পলিসি কাকে বলে? যে অল দ্য অ্যাকশনস অ্যান্ড ইনঅ্যাকশন দ্যাট অ্যাফেক্ট দ্য ইনস্টিটিউশন, অর্গানাইজেশনস অ্যান্ড সার্ভিসেস অ্যান্ড ফান্ডিং অফ দ্য হেলথ অ্যান্ড হেলথ কেয়ার সিস্টেম। অর্থাৎ এখানে এই যে অ্যাকশন এবং ইনঅ্যাকশন, আমরা মনে করি যে যে কাজটা হচ্ছে কেবলমাত্র সেটাই গুরুত্বপূর্ণ, কিন্তু যে কাজটা হওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে না, এটাও কিন্তু পলিসিতে আমাদের আলোচ্য বিষয়। আমরা পলিসি অ্যানালাইসিস করি, করে বোঝার চেষ্টা করি যে কোন ফ্যাক্টর গুলো আসলে পলিসির পথে প্রতিবন্ধকতা হচ্ছে অথবা সুবিধা করে দিচ্ছে, কিভাবে এটা নেগোশিয়েট হয়, ডেভেলপ করা হয়, কমিউনিকেট করা হয়, ইমপ্লিমেন্ট করা হয়, এই পলিসিগুলোকে কিভাবে ইভালুয়েট অর্থাৎ এটাকে মূল্যায়ন করা হবে কিভাবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু হেলথ পলিসিতে গবেষণা হয়, আলোচনা হয়। হেলথ সিস্টেমস এর মতো হেলথ পলিসির অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে, যেমন ওয়ালটন চিলসনের পলিসি অ্যানালাইসিস ট্রায়াঙ্গল, কিংডমস মাল্টিপল স্ট্রিমস ফ্রেমওয়ার্ক, শিফম্যান এন্ড স্মিথের ফ্রেমওয়ার্ক, এরকম আরো অনেক নানা রকম ফ্রেমওয়ার্ক আছে। এর মধ্যে ওয়ালটন চিলসন আমরা বাংলাদেশে ব্যবহার করেছি, শিফম্যান এন্ড স্মিথটাও ব্যবহৃত হয়েছে পলিসি অ্যানালাইসিসে বাংলাদেশে। যে মাইক্রো, মেসো, ম্যাক্রো লেভেলের কথা আমি বলছিলাম এর আগের স্লাইডে, সেটা হচ্ছে যে ম্যাক্রো লেভেল হেলথ সিস্টেমস রিসার্চকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। ম্যাক্রো লেভেল রিসার্চ হয় সাধারণত একটা রাষ্ট্রীয় কাঠামোর বিষয়ে আসলে এখানে, বা হেলথ সিস্টেমস এর ওভারঅল কাঠামোটা নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে বা আন্তর্জাতিক পর্যায়ে যে গবেষণা হয় সেটা হচ্ছে ম্যাক্রো। যদি একটা প্রতিষ্ঠান, যেমন একটা অর্গানাইজেশন, একটা হাসপাতাল বা একটা এলাকা, যেমন ধরো যে একটা ডিস্ট্রিক্ট, একটা সাব ডিস্ট্রিক্ট, একটা উপজেলা নিয়ে যদি গবেষণাটা হয়, তাহলে সেটা মেজো লেভেল। আর ইন্ডিভিজুয়াল লেভেলেও গবেষণা হয়। আর অনেক সময় কিছু ক্রস লেভেল গবেষণা থাকে, অর্থাৎ সবকিছু মিলিয়েই যদি গবেষণা হয় সেটাকে বলে ক্রস লেভেল। এই ছবি থেকে দেখা যাচ্ছে এই যে গ্লোবাল এবং ন্যাশনাল কনটেক্সট হচ্ছে ম্যাক্রো লেভেল। এরপরে আছে হচ্ছে মেসো লেভেল। মেসো লেভেলের মধ্যে আসলে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো পড়ে। আর এই প্রতিষ্ঠানের মধ্যে যারা কাজ করে, যেমন পলিসি মেকার যারা থাকে, ম্যানেজার যারা থাকে, যেমন ইউএইচএনএফপিও যেমন একটা উপজেলা হেলথ কমপ্লেক্সের ম্যানেজার, বা সিভিল সার্জন যেমন ডিস্ট্রিক্ট হসপিটালের একজন ম্যানেজার, তারপরে প্রোভাইডার যারা স্বাস্থ্য সেবা প্রদান করে, সিটিজেন, পেশেন্ট, এদেরকে নিয়ে যদি কোনো গবেষণা হয় হেলথ সিস্টেমস এর, এটাকে আমরা বলি মাইক্রো লেভেল হেলথ সিস্টেম। ম্যাক্রো লেভেল হেলথ সিস্টেমস এর একটা উদাহরণ হচ্ছে আম, বাংলাদেশ সহ বিশ্বের কয়েকটা দেশে যাদের যাদের আসলে স্বাস্থ্য ব্যবস্থার পিছনে ব্যয় খুবই কম করে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তারা অনেক ভালো করেছে, অর্থাৎ গুড হেলথ অ্যাট লো কস্ট অর্জন করেছে, তাদেরকে নিয়ে একটা গবেষণা হয়েছিল। সেটা হচ্ছে একটা ম্যাক্রো লেভেল গবেষণার উদাহরণ, যে কেন এরা এত ভালো করলো তাদের দেশে এত দারিদ্র থাকা সত্ত্বেও। মেসো লেভেল একটা গবেষণার উদাহরণ, যেটা আমি নিজেই এটার সাথে সংযুক্ত ছিলাম। সেখানে আমরা দুটো উপজেলা হেলথ কমপ্লেক্সকে বেছে নিয়েছিলাম, একটা গুড পারফর্মিং উপজেলা হেলথ কমপ্লেক্স, একটা ব্যাড পারফর্মিং উপজেলা হেলথ কমপ্লেক্স। তারপরে সেখানে আমরা নানা রকম মেথড অ্যাপ্লাই করে আমরা বোঝার চেষ্টা করেছি যে কেন একটা উপজেলা হেলথ কমপ্লেক্স ভালো পারফর্ম করছে আর আরেকটা উপজেলা হেলথ কমপ্লেক্স ঠিক অতটা ভালো পারফর্ম করতে পারছে না। মাইক্রো লেভেল উদাহরণও আছে। এটাও আমার করা একটা গবেষণা, হচ্ছে রেসপন্সিভনেস বা ডাক্তারদের সংবেদনশীলতা। ডাক্তারদেরকে আমরা উঠতে বসতে কসাই বলে গালি দিচ্ছি, অথচ আম, আমাদের তো বুঝতে হবে যে আসলে কসাই হতে হলে কতটুকুন খারাপ হলে আমরা তাকে কসাই বলতে পারবো, সে আসলে কসাই কিনা, তাই না? তাহলে এই যে তার সংবেদনশীলতার অভাবে আমরা তাকে হয়তো কসাই বলে দিচ্ছি, অর্থাৎ তাদের সংবেদনশীলতার অভাবের কারণে। কিন্তু কোন কাজটা করলে তারা ভালো ডাক্তার হিসেবে চিহ্নিত হতে পারবেন? সংবেদনশীলতা বলতে বাংলাদেশের গ্রামের মানুষ কি বোঝে, ডাক্তারদের কাছ থেকে তারা কি প্রত্যাশা করে, এবং সেটাকে আমি যদি একটা পরিমাপ করতে চাই,
পরিমাপ করে আমি যদি বলতে যাই যে ঠিক আছে এই মাত্রা যদি সে এই মাত্রার সংবেদনশীলতা তার ভেতরে যদি থাকে, তার চরিত্রের মধ্যে মাঝে যদি থাকে, ডাক্তারের সাথে রোগীর সাথে সে যদি বন্ধুত্বপূর্ণ আচরণ করে, এটার মাত্রাকে আমি যদি পরিমাপ করতে পারি, তাহলে আমি বলতে পারবো যে একটা ডাক্তারের এত খারাপ হওয়া উচিত না, বা এই রেঞ্জের মধ্যে থাকা উচিত। এবং আমি চাইলে এই স্কেলটা অ্যাপ্লাই করে হয়তো দুটো উপজেলার মধ্যে আমি তুলনাও করতে পারি যে কে ভালো করছে কে খারাপ করছে। তো যে খারাপ করছে সেখানে গিয়ে আমি ইচ্ছা করলে একটা ইন্টারভেনশন ডেভেলপ করতে পারি, তাদেরকে শিক্ষা দিতে পারি, তাদের সাথে বসতে পারি, নানা কিছু করার সুযোগ থাকে। এগুলো হচ্ছে হেলথ পলিসি এন্ড সিস্টেমস রিসার্চের কিছু উদাহরণ। রেকর্ডেড লেকচার, যেহেতু আপনারা ইচ্ছা করলে এটা আর একটু সময় নিয়ে দেখে নিতে পারেন, আমি এখানে আর বেশি যাচ্ছি না। গভর্নেন্স নিয়ে গবেষণা হতে পারে, হিউম্যান রিসোর্স নিয়ে গবেষণা হতে পারে, ইত্যাদি। হেলথ সিস্টেমস এর একটা বড় বিষয় হচ্ছে আম, আম, সেটা হচ্ছে যে গবেষণা আমরা করি মূলত হেলথ সিস্টেমসকে আরো শক্তিশালীকরণের জন্য, আরো একটু ইমপ্রুভ করার জন্য। তো এই জন্য আমাদের সবসময় হেলথ সিস্টেমস এর বৃহৎ মানে হেলথ সিস্টেমস রিসার্চের একটা বড় দিক হচ্ছে এটা এটা ছোটখাটো বিষয় নিয়ে কাজ করে না। ধরেন একটা উপজেলা হেলথ কমপ্লেক্সে দেখা গেল যে আহ, বা একটা একটা ট্রেনিং এর অভাব আছে, আমরা কেবলমাত্র ট্রেনিং দেব না, আমরা পুরো বিষয়টাকে রিস্ট্রাকচারিং কিভাবে করা যায় যেন তারা এই ট্রেনিংটা সাস্টেনেবল হয় সেই রকম আমরা চিন্তা ভাবনা করি। তারপরে হয়তো দুটো বিভাগের মধ্যে হয়তো কোঅর্ডিনেশন ভালো হচ্ছে না, আমরা শুধুমাত্র মিটমাট করে দেব না, আমরা বোঝার চেষ্টা করব যে কেন কোঅর্ডিনেশনটা হচ্ছে না। কোয়ালিটি অফ কেয়ার খারাপ হলে আমরা কেবলমাত্র ট্রেনিং দিয়েই ক্ষান্ত হব না, আমরা একটা রেগুলেশন তৈরি করব যেন তারা আম, সবসময় একটা ভালো পরিবেশ পায়, ভালো কাজ করতে পারে, মানুষের সেবা দেওয়ার সুযোগ পায়। আর কিছু মেথোডোলজি, এই গবেষণার ক্ষেত্রে কিছু মেথোডোলজি আমার মাথায় রাখতে হবে। প্রথম কথা হচ্ছে যে হেলথ পলিসি এন্ড সিস্টেমস রিসার্চ হচ্ছে খুবই অ্যাপ্লাইড। এটা খুব একদম মানে প্রায়োগিক একটা গবেষণা। এটা এই গবেষণা করতে গেলে আপনাকে কমপ্লেক্সিটি মাথায় রাখতে হবে। এই যে আমাদের দেশে এখন সংস্কারের কথা অনেক হচ্ছে, কিন্তু সংস্কার তো খুব কমপ্লেক্স একটা বিষয়। এটা বললে হবে না যে আমি অমুক দিন গিয়ে অমুক কাজটা করে দিলেই সংস্কার শেষ হয়ে গেল। স্বাস্থ্য ব্যবস্থাতেও তাই, এখানেও যদি সংস্কার করতে হয় এটা একটা চলমান প্রক্রিয়া এবং এটা খুবই কমপ্লেক্স একটা প্রক্রিয়া। আপনি একটা কাজ ঠিক করবেন তো দুটো জিনিস আরো নষ্ট হওয়ার সুযোগ থাকবে। সেগুলোকে মাথায় রেখেই আমাদেরকে কিন্তু কাজ করতে হবে এবং গবেষণা চালিয়ে যেতে হবে। এটা একটা নেভার এন্ডিং প্রসেস। পৃথিবীর কোনো দেশ নেই যেই দেশ বলেছে যে ঠিক আছে আমি একদম অপটিমাম লেভেলে পৌঁছে গিয়েছি, আমার আর সংস্কারের প্রয়োজন নেই স্বাস্থ্য ব্যবস্থা। এই যে কমপ্লেক্সিটি, এই কমপ্লেক্সিটিকে মাথায় রেখে আমার গবেষণা করতে হবে। এটা একটা এক ধরনের গবেষণাকে বলে এটাকে বলে সিএলডি, কজাল লুপ ডায়াগ্রাম। তো এটার মধ্যে দিয়ে আমরা অনেক সময় কমপ্লেক্স চরিত্রটাকে ধরার চেষ্টা করি এই জাতীয় গবেষণার মধ্যে দিয়ে। তারপরে কোনো স্ট্যান্ডার্ড মেথোডোলজি এটা নেই, অর্থাৎ আমি হয়তো এপিডেমিওলজিক্যাল রিসার্চের ক্ষেত্রে যেমন যেমন আমরা বলতে পারি যে র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল করলেই সেটাই হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড বেস্ট রিসার্চ। এখানে কোনো বেস্ট রিসার্চ নেই, এটা ডিপেন্ড করে হচ্ছে আমার কি ধরনের গবেষণায় কি ধরনের, অর্থাৎ কি ধরনের রিসার্চ কোয়েশ্চেনের জন্য আমি কি ধরনের মেথোডোলজি অ্যাপ্রোপ্রিয়েট, সেটাই হচ্ছে আমার আমার জন্য বেস্ট। এটা মাথায় রাখতে হবে। আর এখানে নানা ধরনের গবেষণা হয়। এখানে কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ, মিক্সড মেথডস নানা রকম হয়। আমি সংক্ষেপে এবং সহজ করে বলছি আর কি এই বিষয়গুলোকে। আম, তো এখন আমাকে বুঝতে হবে যে হেলথ সিস্টেমস রিসার্চের যে কোশ্চেন আমি যদি তৈরি করি তাহলে সেটা কি ধরনের কোশ্চেন আমার হওয়া উচিত। সেই কোশ্চেনটা রেলেভেন্ট হতে হবে, অর্থাৎ ছোটখাটো কোশ্চেন হবে না, এটার একটা ভূমিকা থাকতে হবে বৃহত্তর স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে। এটা এটা ক্লিয়ার হতে হবে, স্পেসিফিক হতে হবে। হ্যাঁ, অর্থাৎ আমার গবেষণা করতে গেলে আমি কিভাবে এই গবেষণার উত্তর খুঁজে পাবো, কাকে আমি ইন্টারভিউ করব, কোথা থেকে আমি ডাটা পাবো, এই বিষয়গুলো মাথায় থাকতে হবে এবং সেটা অ্যান্সারেবল হতে হবে। অর্থাৎ আমি ডাটা এমনভাবে কালেক্ট করব যে আমার প্রশ্ন কি এবং প্রশ্নের উত্তরটা কি হবে সেটা আমাকে বুঝতে হবে। তারপরে আম, এবং এটা এই প্রশ্নগুলো, অর্থাৎ আমাদের তো একটাই প্রশ্ন থাকে না, একটা গবেষণায় দুই তিনটা প্রশ্ন থাকে যেগুলোকে আমরা স্পেসিফিক রিসার্চ কোয়েশ্চেন বলি। সেগুলো পরস্পর বিচ্ছিন্ন হলে হবে না, এটা পরস্পরের সাথে একটা সামঞ্জস্য বা সম্পর্ক এখানে থাকতে হবে। সাধারণত হেলথ পলিসি এবং সিস্টেমস রিসার্চের রিসার্চ কোয়েশ্চেন গুলো ব্রড হয়, কেবলমাত্র একটা অসুখ অসুখ নিয়ে কথা বললাম, অসুখের ট্রিটমেন্ট নিয়ে কথা বললাম না, এর বাইরে হতে হবে। এটা আপ অ্যাবভ দ্য প্রোগ্রাম অর সার্ভিস, অর্থাৎ এটা শুধুমাত্র একটা প্রোগ্রাম। আমি দেখা গেল যে একটা টিউবারকুলোসিস প্রোগ্রাম বাংলাদেশে চলছে বা ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম চলছে, কেবলমাত্র এটা নিয়ে গবেষণা করলে কিন্তু এটা আসলে একটা ভালো হেলথ পলিসি এন্ড সিস্টেমস রিসার্চ হলো না। আমাকে গোটা ব্যবস্থাকে আমি কিভাবে পরিবর্তন করতে পারি সেটা নিয়ে গবেষণা হবে। এবং এখানে সাধারণত ক্রস কাটিং ফাংশনস নিয়ে এখানে গবেষণা করা হয়, অর্থাৎ নানা বিষয় এখানে, যেই হেলথ ওয়ার্কফোর্স আছে, ফাইন্যান্সিং আছে, তারপরে গভর্নেন্স আছে, এগুলো পরস্পরের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করে সেটাও কিন্তু আমাকে মাথায় রাখতে হয়।
কিন্তু এ ধরনের গবেষণার ক্ষেত্রে কিছু এথিক্যাল চ্যালেঞ্জেস আছে। যেমন ধরা যাক আমি আম আমি গবেষণা করার সময় দেখলাম যে একটা স্বাস্থ্য কেন্দ্র থেকে ওষুধ চুরি হচ্ছে বা একটা খারাপ কিছু ঘটছে যেটা রোগীর জন্য ভালো না। তো আমি তো আসছি এখানে গবেষণা করতে এবং আমি আগেই বলেছি যে এখানে আমি কোনো কিছু বাইরে প্রকাশ করব না, কারো নাম প্রকাশ করব না। অর্থাৎ আমি সেখানে পুলিশিং করতে যাইনি। তাহলে আমি কি কিন্তু এটা কিন্তু একটা এথিক্যাল ডিলেমা আমার জন্য হয়ে দাঁড়ায়। আমি দেখছি যে একজন মানুষ মারা যেতে পারে এই খারাপ প্র্যাকটিসের কারণে। কিন্তু আমি কি তাহলে এটা বলব না? বলব না। কারণ একজন গবেষক হিসেবে এটা আমার বলা উচিত না। আবার রোগীর জীবনের কথা চিন্তা করলে আমার কিন্তু এটা বলা উচিত। তো এই জাতীয় কিছু চ্যালেঞ্জেস আমাদের সামনে বা আমাদেরকে এই ধরনের পরিস্থিতিতে পড়তে হয়। আমাকে পড়তে হয়েছে ব্যক্তিগতভাবে। সময়ের অভাবে সেই গল্পে আর যাচ্ছি না। তারপরে আমরা কিভাবে আমরা আমাদের ফাইন্ডিং গুলোকে প্রেজেন্ট করব যাতে মানুষের কথাও শোনা যায় কিন্তু মানুষের পরিচয়টাও প্রকাশ না পায়। হ্যাঁ? তারপরে হচ্ছে আম আমরা মানুষের জীবনে পরিবর্তন করতে চাই কিন্তু সেই পরিবর্তনটা যেন একটা পজিটিভ পরিবর্তন হয়। আমার কাজের কারণে যেন তারা আরো ক্ষতির সম্মুখীন না হয় এই বিষয়গুলো আমাকে মাথায় রাখতে হবে। তো এইজন্য সাধারণত হেলথ পলিসি এবং সিস্টেমস রিসার্চ এর ক্ষেত্রে আমরা কোলাবোরেটিভ পার্টনারশিপ এ গবেষণা করি। আমরা চিন্তা করি যে তার সোশ্যাল ভ্যালুটা যেন থাকে, অর্থাৎ আমার গবেষণা যেন গবেষণার জন্য গবেষণা না হয়, এটা সমাজের জন্য গবেষণা হয়। কিন্তু যে গবেষণাটা করব সেটা একই সাথে আবার এটা সায়েন্টিফিক ভ্যালিডিটি, অর্থাৎ এটা যেই আম রাইগর যেটা, অর্থাৎ একটা গবেষণা হিসেবে এটার যেন মান উন্নত হয় সেটাও আবার মাথায় রাখতে হবে। পপুলেশন আমরা ফেয়ারলি সিলেক্ট করব। আমরা এরকম করলে হবে না যে আমি একটা এলাকার মানুষের জন্য গবেষণা করছি, আরেক এলাকার মানুষের জন্য আমি করছি না। বা সেই গবেষণায় যদি কিছু ক্ষতির সম্ভাবনাও থাকে, সেই ক্ষতিটাও যেন সবার মধ্যে, লাভটাও যেন সবার সবার মাঝে সমানভাবে বিস্তৃত হয়, সেই চিন্তাটা করতে হবে। অর্থাৎ রিস্ক বেনিফিট রেশিওটা আমাকে চিন্তা করতে হবে। আমার গবেষণার একটা ইন্ডিপেন্ডেন্ট রিভিউ হতে হবে। অর্থাৎ আমি মন চাইলেও আমি বসে গবেষণা করলাম তা না। এটার একটা এথিক্যাল রিভিউ হতে হবে, ইনস্টিটিউশনাল রিভিউ হতে হবে। মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে হলে তাকে আ কনসেন্ট নিতে হবে তার কাছ থেকে। আর হচ্ছে যারা যাদের কাছ থেকে আমি তথ্য নিচ্ছি তাদের প্রতি আমার সম্মান বা রেসপেক্ট থাকতে হবে। তারা যদি মনে করে যে না আমি আমি এই বিষয়ে কথা বলব না, আমাকে সেটা মেনে নিতে হবে। তাদের সাথে আমার জোরাজুরি করার কোনো সুযোগ কিন্তু নেই। আরো বিষয় আছে। যেমন ধরা যাক যে এই যে আমরা বলছি যে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমি গবেষণা করব। কিন্তু গবেষণার কোয়েশ্চেনটা কি আমি অ্যাজ এ রিসার্চার একজন গবেষক হিসেবে আমি নির্ধারণ করব? নাকি এটা জনগণ নির্ধারণ করবে? কারণ গবেষণার পিছনে টাকা লাগে। সেই টাকাও কিন্তু মানুষের অনেক সময় সরকারি গবেষণা মানুষের ট্যাক্সের টাকা থেকে আসে। তাহলে সেই গবেষণা কি মানুষ নির্ধারণ করবে না আমি জাস্ট আমার শখের কারণে একটা বিষয় নিয়ে গবেষণা করব? তারপরে আমি যে মানুষের কাছ থেকে কনসেন্ট নিবো বলেছি, কিন্তু এই কনসেন্ট নেওয়াও কিন্তু এত সহজ নয়। কারণ কনসেন্ট আমি চাচ্ছি, সে হয়তো ভয়ে মনে করেছে একটা এত বড় একজন ডাক্তার আসছে, আমি তাকে না বলি কিভাবে? সে কি ভয়ে, ভয়ে আমাকে কনসেন্ট দিচ্ছে না আসলেই সে মন থেকে আমাকে কনসেন্ট দিচ্ছে সেটা কিন্তু বুঝতে হবে। স্যাম্পল সাইজ এর ইস্যু আছে। অনেক সময় আমরা একটা বিষয় নিয়ে গবেষণা করার জন্য অনেক বড় স্যাম্পল সাইজ পাই না। তো সেটা সেই বিষয় নিয়ে আমি গবেষণা করব কিনা? ফিল্ড ওয়ার্কারদেরকে দিয়ে আমরা অনেক সময় গবেষণা করাই। যারা হেলথ অ্যাসিস্ট্যান্ট আছে, ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট আছে, মাঠ পর্যায়ে মাঠ কর্মী যারা আছে, তারা এমনিতেই বেতন পায় না বা পেলেও খুব কম পায়। তাদের কাজের একটা প্রেশার থাকে। তাদেরকে আমি উল্টা আরো এক্সট্রা কাজ দিয়ে দিচ্ছি। এটা কি করা উচিত কিনা সেটা ভাবার সুযোগ আছে। তারপরে রিসার্চার যে তার এক ধরনের প্রিভিলেজ বা পাওয়ার থাকতে পারে, সেই পাওয়ার ডায়নামিক্স এর কারণে গবেষণার ফল উল্টে যাচ্ছে কিনা, অর্থাৎ ডাক্তারকে খুশি করার জন্য বা রিসার্চারকে খুশি করার জন্য অ্যান্সার গুলো আসছে কিনা, এই বিষয়গুলো আম, আমাকে বুঝতে হবে। দ্বিতীয়ত আমার গবেষণার থেকে আমি সাবস্ট্যান্টিভ রেলেভেন্স আছে কিনা, আমি কতটুকুন আসলে আমার দায়িত্ব কি স্বাস্থ্য ব্যবস্থাকে রাতারাতি পরিবর্তন করা, নাকি আমি কেবলমাত্র তথ্য সংগ্রহ করে একটা পাবলিকেশন করলেই আমার কাজ শেষ? এই প্রশ্নগুলো কিন্তু হেলথ পলিসি এবং হেলথ সিস্টেমস রিসার্চ এর ক্ষেত্রে থেকেই যায়। এই প্রশ্নগুলোর উত্তর এক বাক্যে দেওয়া সম্ভব নয়। এটা নিয়ে আরো দীর্ঘ আলোচনার বিষয় হবে। আমি খুবই সংক্ষেপে আম, স্বাস্থ্য ব্যবস্থার আলোচ্য বিষয়গুলো সম্পর্কে একটু বললাম। স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে, অর্থাৎ হেলথ পলিসি এন্ড সিস্টেমস রিসার্চ ফিল্ডটা সম্পর্কে আমি বললাম। কিন্তু একইভাবে স্বাস্থ্য ব্যবস্থা কাকে বলে এটা নিয়েও কিন্তু দীর্ঘ আলোচনা আছে। স্বাস্থ্য নীতি কাকে বলে, তার ভেতরে আসলে কি কি পড়ে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আছে। আবার এই যে স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যে প্রত্যেকটা বিল্ডিং ব্লক আছে, প্রত্যেকটা বিল্ডিং ব্লক নিয়ে আলাদা আলাদা ভাবে কথা বলার সুযোগ আছে। তো আমাদের যদি ভবিষ্যতে সেই সুযোগ কখনো হয়, আমরা বিস্তারিত স্বাস্থ্য ব্যবস্থা এবং স্বাস্থ্য নীতি নিয়ে আরো অনেক কথা বলবো এবং আশা করি এই আলোচনায় আপনারা আগ্রহ পাবেন এবং এখান থেকে আমরা যদি কিছু শিখতে পারি সেটা আমরা আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা এবং স্বাস্থ্য নীতির উন্নয়নে কাজে লাগাতে পারবো। এই প্রত্যাশা রেখে আজকের সেশনটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আম,
সবার জন্য অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।